ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো দেখব। একের আয়তে দিয়েছে শূন্যস্থান পূরণ করো। 36 লিটার ডেটল জলে জল ও ডেটলের অনুপাত 5:1 হলে ডেটলের পরিমাণ কত লিটার হবে? তাহলে মোট ডেটল জলের পরিমাণ হচ্ছে 36 লিটার। তাহলে জল আর ডেটলের অনুপাত হচ্ছে 5:1, তার মানে জলের আনুপাতিক ভাগার হচ্ছে 5/6 আর ডেটলের হচ্ছে 1/6। তাহলে আমাদের ডেটলের পরিমাণ জানতে চেয়েছে, তাই লিখবে যে ডেটলের পরিমাণ হবে 36 লিটার গুণ 1/6 মানে 36/6, তার মানে হবে 6 লিটার। 2 দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 2-এর 5-এর সমান কোনটা? শতাংশে যদি আমরা নিয়ে যাই 2-এর 5কে, তাহলে শতকরায় প্রকাশ করে পাই 100 গুণ 2-এর 5, 100 গুণ 2/5। এবার 100কে 5 দিয়ে কাটলে হয় 20, 20 দুগুণে 40 মানে 40%। তাই হবে সি এর দাগের উত্তরটা। 3-এ আছে সত্য বা মিথ্যা নির্বাচন করতে বলেছে দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে প্রতিজোড়া অনুরূপ কোণগুলোর পরিমাণ সমান হয় সত্য। 4-এ লসাগু করতে বলেছে। 3ab আছে 9a²c আর 12a²c²। তাহলে প্রত্যেকটাকে এভাবে বিশ্লেষণ করে লিখবে। 3ab মানে 1 × 3 × a × b আর 9a²c, এগুলো মাথায় রাইট, এগুলো কিন্তু কোনো পাওয়ার নয়। 9 মানে 1 × 3 × 3 × a × c আর 12a²c² মানে হচ্ছে 1 × 3 × 2 × 2 a × a c × c। এবার এদের মধ্যে থেকে কমন নিয়ে যেগুলো পড়ে থাকবে সেগুলো নিয়ে নেব। তাহলে হচ্ছে 1 × 3 × 3 × 2 × 2 a × a b a × a × c × c, তার মানে হবে 3 × 3 = 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, তার মানে 36a² b c² হচ্ছে নির্ণয় লসাগু। 2-এর আয়তে আছে নসিবপুর গ্রামের একটি খামারে 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারেন, কিন্তু চাষের মরশুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট সদস্যদের কতদিন সময় লাগবে? তাহলে জন সংখ্যা দিন সংখ্যা করে সাজিয়ে নেবে। 42 জন 24 দিনে করবে ঠিক করেছিল, 6 জন অসুস্থ হয়ে পড়েছে। তাহলে এখন মানে কর্মী সংখ্যা হচ্ছে 42 - 6 36, তারা ধরো x দিনে করবে। জন সংখ্যা দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক হয়, তাই 42 সমানুপাতের আকারে সাজানো হবে। 42:36 সমানুপাত x:24, অতএব x সমান হবে 42 × 24/36। তাহলে কাটাকুটি করলে হবে, এটা ধরো কাটলাম আমরা 12 দিয়ে, 12 দিয়ে 24, 12 × 3 = 36 আর 42কে 3 দিয়ে কাটলে হচ্ছে 3 × 14 = 42 আর 14 আর 2 গুণ করলে 28। তাহলে অবশিষ্ট সদস্যের 28 দিন সময় লাগবে। 2-এ দিয়েছে চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে? তাহলে লিখবে পূর্বে x টাকায় ধরো 100 একক চিনি পাওয়া যেত, তাহলে এখন চিনির দাম 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে 20% মানে কত? 20-র 100 মানে 1/5। তাহলে এখন চিনির দাম বেড়ে হয়েছে, আগে যেটা x টাকা ছিল এখন x + 20x/100, তার মানে x + x/5 মানে 6x + 6x/5 হবে। এবার 6x/5 টাকায় পাওয়া যাচ্ছে 100 একক চিনি, 1 টাকায় পাওয়া যাবে 100 / 6x/5 মানে 100 × 5/6x একক চিনি, আর x টাকায় পাওয়া যাবে 100 × 5x/6x, x কেটে গেল, কাটাকুটি করে 250/3 একক চিনি। তাহলে চিনির মাসিক ব্যবহার শতকরা কমাতে হবে 100 - 250/3, বিয়োগ করলে হবে 50-এর 3, তার মানে 16/2 একক চিনির ব্যবহার কমাবে। তাহলে চিনির মাসিক ব্যবহারের শতকরা 16/2 একক কম করতে হবে। 3-এ দিয়েছে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা 2/1-4 গুণ। 12টা হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে করলে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে? তাহলে আগে কাপড়ের দৈর্ঘ্য দিন সংখ্যা হস্তচালিত তাঁত করবে। 1800 মিটার 18 দিনে করছে 12টা হস্তচালিত তাঁত, তাহলে 2700 মিটার কাপড় 15 দিনে কটা হস্তচালিত তাঁত করবে? এবারে দিন সংখ্যা স্থির থাকলে আগে সম্পর্কটা ঠিক করে নেবে। দিন সংখ্যা স্থির থাকলে কাপড়ের দৈর্ঘ্যের সাথে হস্তচালিত তাঁত হবে সরল সম্পর্ক, আর যখন কাপড়ের দৈর্ঘ্য স্থির থাকবে তখন দিন সংখ্যার সাথে হস্তচালিত তাঁতের হবে ব্যস্ত সম্পর্ক। তাহলে এবার সমানুপাতের আকারে সাজিয়ে নিলে হবে 12 গুণ 2700/1080 গুণ 18/15, তো কাটাকুটি করে হবে 36টি।
এবার একটা যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা 2 পূর্ণ 1-এর 4 গুণ মানে 9-এর 4 গুণ। অতএব 36টি হস্তচালিত তাঁতের সমান ক্ষমতাযুক্ত তাঁত সংখ্যা হবে 36 গুণ 4-এর 9 মানে 16টি। তাহলে যন্ত্রচালিত তাঁত লাগবে 16টি। 3-এ দিয়েছে একটা সরল করতে বলেছে, এটা বইতে আছে। এটা তোমাদের কোষে দেখি 15তে 3-এর দাগের 11 নম্বর অঙ্ক এটা দিয়েছে। 3-এর দাগের এটা 11 নম্বর অঙ্ক দিয়েছে। তো আমি এটা ভগ্নাংশের যোগ বিয়োগ যেভাবে করে, তো এই দুটো লসাগু করে কোনাকুনি গুণ করলাম, এটাও সেই একইভাবে করলাম, এটাও একইভাবে যোগ বিয়োগ যেভাবে করে নিলাম। এবারে এটাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে গেলাম, এটাকেও গেলাম। এবার যেহেতু বাইরে মাইনাস আছে তাই চিহ্নগুলো পাল্টে গেল, আর সদৃশ পদগুলো কেটে গিয়ে এখান থেকে পাচ্ছি 4a স্কোয়ার বি স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা পাচ্ছি। আচ্ছা, এখানে আবার ভাগটাই রেখে দিয়েছি, দিয়ে এখানে যোগ বিয়োগ করে এখান থেকে ওরকম একইভাবে a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি, এটা স্কোয়ার হবে না, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে গেলাম। এবার যেহেতু এখানেও মাইনাস আছে তো এই চিহ্নগুলো পাল্টে গেল, এদের চিহ্নগুলো, তো এখান থেকে পেলাম 4ab, আর এটা করে পাচ্ছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই ab। এবার যেহেতু এটা ভাগ ছিল, যখন এটা গুণ আনলাম, প্রথমটা তো ছিল 4a স্কোয়ার বাই a স্কোয়ার বি স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা যেহেতু 4abটা ওপরে ছিল আর ভাগটা গুণ হয়ে গেছে, এটা উল্টে গেল, তাই 4abটা নিচে চলে এলো আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা লবে চলে গেল। আর এটা তো গুণ আছে, যেরকম আছে সেরকম লিখে দিলে। এবার কোনাকুনি কেটে দিলাম, আর 4ab আর ab গুণ করে পাচ্ছি 4a স্কোয়ার বাই বি স্কোয়ার, তো সমান কাটাকুটি করে হচ্ছে অ্যান্সার হচ্ছে 1। অথবাতে আছে উৎপাদকে বিশ্লেষণ করো। আচ্ছা, এটা তোমাদের কোষে দেখি 13.2-এর 1-এর 11 নম্বর অঙ্ক এটা। তো 99 আর 99 গুণ করলে হয় 81, 1 হাতে 8, 9 81 আর 8 89, 9801। আর 121 আর 81 যোগ করলে হয় 2 10 2 202। আবার 121 আর 81 গুণ করলে হয় 8 1 8, 8 2 16 6 8 1 8 1 9, 10 0 7 8 9 বসে গেল। এটা উৎপাদকে যদি আমরা বিশ্লেষণ করি, সেখান থেকে আমরা 121 আর 81টা পাবো আর কি। তাহলে 99 a স্কোয়ার মাইনাস 121 ab মাইনাস 81 ab প্লাস 99 বি স্কোয়ার। তো এখান থেকে 11a কমন নিয়ে পাচ্ছি 9a মাইনাস 11b, আর এখান থেকে মাইনাস 9b কমন নিয়ে পাচ্ছি 9a মাইনাস 11b। এবার এই দুটো কমন নিয়ে নিলে পড়ে থাকছে 9a মাইনাস 11b, আর এখানে 11a মাইনাস 9b হচ্ছে অ্যান্সার। আচ্ছা, 3-এর 2 নম্বরে দিয়েছে গসাগু নির্ণয় করতে বলেছে। তো এই সংখ্যামালাগুলোকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc, তো এইটাকে আমরা একটা সূত্রে নিয়ে যাওয়ার জন্য এরকমভাবে সাজিয়ে নিলাম। তো এখানে যদি আমি a স্কোয়ার আর মাইনাস কমন নিই, তাহলে পাবো বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। তাহলে এটা এখান থেকে বি মাইনাস সি হোল স্কোয়ারে চলে এলাম, তাহলে a প্লাস বি মাইনাস সি আর a মাইনাস বি প্লাস সি। পরের যে সংখ্যামালাটা দিয়েছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac, তো এইটাকে একটা মানে অভেদে নিয়ে যেতে সূত্রে নিয়ে যাওয়ার জন্য সাজালাম। তো সেখান থেকে পাচ্ছি বি স্কোয়ার আর মাইনাসটা কমন নিলে এটা চলে আসবে সি মাইনাস এ হোল স্কোয়ারের সূত্রে। তো সেখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে বি প্লাস সি মাইনাস এ আর বি মাইনাস সি প্লাস এ। তো একটু সাজিয়ে নিলাম, বি প্লাস সি মাইনাস এ আর এ প্লাস বি মাইনাস সি। পরের যে সংখ্যামালাটা দিয়েছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab, এটাকে একটু সাজিয়ে নিলাম, সাজিয়ে নিয়ে মাইনাস কমন নিয়ে এখানে পাচ্ছি সি স্কোয়ার মাইনাস, আর কমন নিতে ভেতরের সব চিহ্নগুলো পাল্টে গেল, তো সেখান থেকে পাচ্ছি সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি সি প্লাস এ মাইনাস বি আর এখানে সি মাইনাস এ প্লাস বি। তো সেটাকে সাজিয়ে নিলে এ মাইনাস বি প্লাস সি আর এটা সি মাইনাস এ প্লাস বি। এবার যেহেতু দেখতে পাচ্ছি যে এখানে এইটা আর এইখান থেকে কোনোটাই কমন নেওয়া যাচ্ছে না, তাই গসাগু 1।
অথবাতে আছে লসাগু নির্ণয় করতে দিয়েছে, তিনটে সংখ্যামালা দিয়েছে। তো তিনটে সংখ্যামালাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম। তাহলে হচ্ছে 3 8 54, 6 9 54, আবার 6 9 যোগ করলে হয় 15। তাই লিখলাম 3x² - 9x - 6x + 18। এবার 3x কমন নিয়ে পাচ্ছি 3x × x - 3, আর এখানে -6 কমন নিয়ে পাচ্ছি × x - 3। x - 3 কমন নিলে হচ্ছে 3x - 6, এখান থেকে 3 কমন নিলাম এখান থেকে, তাহলে হচ্ছে 3 × x - 2 × x - 3। আচ্ছা, পরের সংখ্যামালা দিয়েছে 2x² + 2x - 24। তো 2 কমন নিলাম, নিয়ে ভেতরে আবার 2 কমন নিতে পাচ্ছি x² + x - 12। 12 মানে 3 4 12, 4 থেকে 3 বিয়োগ দিলে 1 হয়। তাই লিখলাম x² + 4x - 3x - 12। তো সেখান থেকে 2টাকে নামিয়ে আসবে। তো এখান থেকে x কমন নিলে পাচ্ছি x × x + 4, -3 কমন নিলে পাচ্ছি x + 4। তাহলে এখানে 2 × x + 4 × x - 3। আর 4x² + 3x + 80, এখানে 4 কমন নিলে পাচ্ছি x² + 9x + 20। 20 মানে হচ্ছে 5 4 20, আর 5 আর 4 যোগ করলে 9 হয়। তাই x² + 5x + 4x + 20। তো এখান থেকে x, এই দুটোর মধ্যে থেকে x কমন নিলে পাবে x × x + 5, আর এখান থেকে +4 কমন নিলে x + 5। তাহলে এখানে পাচ্ছি 4 × x + 4 × x + 5। তাহলে এখানে দেখো তোমার যেগুলো কমন নিয়ে তোমার লসাগুটা হবে 4 × 3 × x + 4 × x - 2 × x - 3 × x + 5। তার মানে 12 × x + 4 × x - 2 × x - 3 × x + 5। 4-এর আইতে আছে দুটো উপপাদ্য দিয়েছে। 1 নম্বর বলেছে, আইতে বলেছে প্রমাণ করো যে ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলোর পরিমাণ সমান হবে। এটা আছে তোমাদের বইয়ের 92 পাতায়, উপপাদ্য 4। তোমাদের এই উপপাদ্যটা তো প্রদত্ত এখানে দেওয়া আছে এবিসি একটা ত্রিভুজ, আর এবি সমান হচ্ছে এসি। এই ত্রিভুজটা একে নেবে, এবি সমান এসি। প্রামাণ্য বা কি প্রমাণ করতে হবে? ত্রিভুজ এবিসি এর সমান দৈর্ঘ্যের বাহু এবি ও এসির বিপরীত কোণগুলোর পরিমাণ সমান, অর্থাৎ কোণ এবিসি সমান কোণ এসিবি। এবারে অঙ্কন কি এঁকে নেবে? ত্রিভুজ এবিসি এর এ কোণের সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করবে, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো। তাহলে দুটো ত্রিভুজ হয়ে গেল, ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এসিডি এর মধ্যে এবি সমান হচ্ছে এসি প্রদত্ত, যেটা দেয়া আছে। বিএডি আর সিএডি কোণ সমান, কারণ এটা হচ্ছে সমদ্বিখণ্ডক, কোণটাকে সমান দুভাগে ভাগ করেছে, যে তাই লিখবে যেহেতু এডি হচ্ছে বিএসি এর সমদ্বিখণ্ডক। আর এডি হচ্ছে ত্রিভুজ দুটো সাধারণ বাহু, তাহলে ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এসিডি সর্বসম। বাহু কোণ বাহু বা এসএ এর সর্বসমতার শর্তানুসারে, তাহলে সর্বসম হলে তাদের ত্রিভুজের অনুরূপ কোণ সমান হয়। তাই এবিডি কোণ সমান হচ্ছে এসিডি, অর্থাৎ এবিসি সমান হচ্ছে এসিবি প্রমাণিত। 2 নম্বরে যে উপপাদ্যটা দিয়েছে, প্রমাণ করতে বলেছে একটা ত্রিভুজের দুটি কোণের পরিমাণ পরস্পর অসমান হলে বৃহত্তর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে। এইটা আছে তোমাদের বইয়ের 153 পাতায়। 153 পাতাতে উপপাদ্য 9। তো এই ছবিটা এঁকে নেবে, এইভাবে এই ছবিটা এঁকে নেবে, লিখবে প্রদত্ত ত্রিভুজ এবিসি একটা যে কোনো ত্রিভুজ যার এসি বাহুর দৈর্ঘ্য এবি বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর, অতএব এসি গ্রেটার দ্যান হচ্ছে এবি। এবার প্রমাণ করতে হবে এসি বাহুর বিপরীত কোণের পরিমাপ এবি বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ এ বি সি কোণ ইজ গ্রেটার দ্যান এসি বি। এবার অঙ্কন হচ্ছে এসি বাহু থেকে এবি বাহুর দৈর্ঘ্যের সমান করে এডি অংশ কেটে নিলাম, যা বি ও ডি বিন্দু এবং বি ও ডি বিন্দু দুটো জুড়ে দিলাম। তাহলে বলেছে এসি বাহু থেকে এবি বাহুর সমান দৈর্ঘ্যের অংশ সমান করে কেটে এডি অংশ জুড়ে দিলাম, এই যে এ আর ডি। এই ছিল এবিসি। এবার এবি বাহু সমান করে এখান থেকে এডিটা কেটে নিয়েছে, নিয়ে বি আর ডি জুড়ে দিয়েছে। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ, তাহলে বুঝতে পারলে প্রথমে এবিসি এই ত্রিভুজটা নিয়েছে, নিয়ে এবারে এবি বাহু সমান করে এ বিন্দু থেকে এইটা ডি পর্যন্ত কেটে নিয়েছে, নিয়ে বি আর ডিটা জুড়ে দিয়েছে। তাহলে প্রমাণ হচ্ছে ত্রিভুজ এবিডি এর এবি সমান হয়ে গেল এডি। অঙ্কন অনুসারে কোণ এবিডি সমান কোণ হচ্ছে এডিবি। ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে বিপরীত কোণ দুটোর পরিমাণ সমান হয়, তাই এই কোণ দুটো সমান। এবার ত্রিভুজ ডিসিবি, তার মানে ডিসিবি এই ত্রিভুজটার বহিস্থ হচ্ছে এডিবি,
এডিবি, এটা বহিস্থ হয়ে গেল, সমান হচ্ছে ডিসিবি প্লাস ডিবিসি, মানে ডিসিবি সি কোণ প্লাস বি কোণ সমান হচ্ছে এই বহিস্থ কোণটার সমান। যেহেতু ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাণ বিপরীত অন্তঃস্থ কোণদ্বয় পরিমাপের সমষ্টির সমান, অর্থাৎ কোণ এডিবি গ্রেটার দেন কোণ ডিসিবি বা কোণ এসিবি। যেহেতু ডিসিবি সমান এসিবি, কিন্তু কোণ এডিবি সমান হচ্ছে এবিডি, সুতরাং কোণ এবিডি গ্রেটার দেন এসিবি। এবিডি কোণ এবিডি এবিসি এরই অংশ, সুতরাং এবিসি গ্রেটার দেন হচ্ছে এবিডি, আবার এবিডি গ্রেটার দেন এসিবি, অতএব এবিসি ইজ গ্রেটার দেন এসিবি প্রমাণিত। 5 আয়তে দিয়েছে প্রদত্ত চিত্রে এবি সমান এসি আর কোণ এসিই সমান 115 ডিগ্রি হলে এবিসি এর কোণগুলির পরিমাপ নির্ণয় করো। এটা একটা প্রয়োগ থেকে দিয়েছে, যেটা তোমাদের বইয়ের 94 পাতায় আছে। তো যেগুলো বইয়ের এই প্রয়োগগুলো পাবে সেগুলো একটু ভালো করে করে যাবে। একটা উপপাদ্য একটা প্রয়োগ তো করতে হবে। এই যে এই অঙ্কটা প্রয়োগ 2, 94 পাতার প্রয়োগ 2, এবিসির কোণগুলোর পরিমাপ লিখি। এবার এসিবি আর এসিই সমান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এসিবি সমান 180 মাইনাস এসিই বলে দিয়েছে 115, তো বিয়োগ করে পাচ্ছি 65। তার মানে এবিসি, আবার এবিসি সমান হচ্ছে এসিবি, অতএব এবিসিও 65 বা 65 প্লাস বিএসি সমান 180, তিনটে কোণের সমষ্টি আর কি, অতএব বিএসি সমান হচ্ছে 180 মাইনাস 30, তাহলে বিএসি হচ্ছে 50 ডিগ্রি। তাহলে সুতরাং এবিসি সমান হচ্ছে এসিবি 65, যেহেতু দুটো বাহু সমান হলে তার বিপরীত কোণগুলো সমান হয়, আর বিএসি কোণ মানে কোণ এটা হবে 50 ডিগ্রি। 5 2 নম্বর দিয়েছে প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাপ হচ্ছে 60 ডিগ্রি। তো এখানে প্রদত্ত ধরা যাক এবিসি একটা সমবাহু ত্রিভুজ, যার এবি সমান বিসি সমান সিএ। ত্রিভুজটির তিনটে কোণ হচ্ছে এবিসি, বিসিএ আর সিএবি। প্রমাণ করতে হবে যে তিনটে কোণ সমান হচ্ছে 60 ডিগ্রি। এবার প্রমাণ, আমরা জানি ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে বিপরীত কোণ দুটোর পরিমাপ সমান হয়। তাহলে এবিসি এর, যেহেতু এবি সমান এসি, তাহলে এবিসি কোণ হবে এসিবি, এবং এবিসি এর এবি সমান যেহেতু বিসি, তাহলে বিসিএ আর সিএবি সমান হবে, এবার 1 আর 2 থেকে পাচ্ছি এবিসি সমান বিসিএ সমান সিএবি। এখন এবিসি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, বা এবিসি প্লাস এবিসি, যেহেতু এবিসি সমান বিসিএ সমান সিএবি, তো এই বিসিএর জায়গায় এবিসি আমি লিখে দিলাম, তাহলে সবকটাই এবিসি করে দিলাম। তাহলে 3 ইন্টু এবিসি সমান 180 ডিগ্রি, অতএব কোণ এবিসি সমান 60 ডিগ্রি। কারণ এটা পরপর সমান, তাই আমি এই বাকি দুটো তুলেই এবিসি লিখে দিলাম, যেহেতু এটা সমান এটা, এটা সমান এটা, তার মানে এবিসি সমানও এটা। অতএব কোণ এবিসি যদি 60 ডিগ্রি হয়, তাহলে তিনটে কোণই পরস্পর সমান, অতএব তিনটে কোণের মানই হচ্ছে 60 ডিগ্রি। সুতরাং সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাপ 60 ডিগ্রি। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।